নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দুটোকে আপনি যদি মূল্যায়ন করতে পারেন, কি বিশ্লেষণ করবেন? দেখেন, মামলা হতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে। উনি অনেক কথাবার্তা বলেন, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলেন যে শীঘ্রই জামাত জোট থেকে বেরোয় যাচ্ছে এনসিপি। জামাত জোট থেকে যদি এনসিপি বেরোয় যায়, নাসিরউদ্দিন পাটোয়ারি অফ হয়ে যাবে। এটা আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে একটি পাগল, মস্তিষ্কে তার সমস্যা রয়েছে। রাজনীতির মাঠে প্রতিবাদী ভাষা থাকবে, কিন্তু রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার জন্য ব্যক্তিকে টার্গেট করে উগ্রবাদী বক্তব্যের কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির 10 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 2024-এর জুলাই অভ্যুত্থানের সমন্বয় করা, পরবর্তীতে এই নতুন রাজনৈতিক দল তৈরি করলে দেশবাসী তাদের কাছ থেকে আশা করেছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু রাজনীতির মাঠে নেমে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন তাদের এমন কিছু নজিরবিহীন দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে, যার কারণে মানুষ তাদের ওপর থেকে হতাশ হয়েছে। তাই নির্বাচনে জামায়াতের সাথে জোট করেও মাত্র 6টি আসন পেয়েছে তারা। তারপরেও তাদের দলের নেতাকর্মীদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি সবসময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টার্গেট করে কথা বলেন, তার এমন ভণ্ডামিমূলক বক্তব্যের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান। এনসিপির প্রতিবাদ নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বিরোধী প্রার্থী ছিলেন বিএনপির মির্জা আব্বাস। তিনি নির্বাচনী প্রচারণার সময় নিজের ও নিজের রাজনৈতিক দলের কথা বলার চেয়ে বেশি কথা বলেছেন মির্জা আব্বাসকে নিয়ে। তবে মির্জা আব্বাসকে নিয়ে কোনো ইতিবাচক কথা বলেননি তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই মির্জা আব্বাসকে গালাগালি করেছেন। আর এই বিষয় নিয়েই সাংবাদিক মাসুদ কামাল বলেন, গালাগালি করে কিভাবে নাসিরউদ্দিন এত ভোট পেলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসিরউদ্দিন পাটোয়ারি কইছে নাকি মির্জা আব্বাসকে গালাগালি করছে? নানা ভাবগুলো পাবলিক যেটা পছন্দ করছে না, তাহলে ভোট দিল কে? আমি জানি না। কাজে এখানে এটা যদি সভ্যতা অথবা ভব্যতা যদি আপনার মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়, মামলা হতেই পারে। মামলা করছে, খুব ভালো হয়েছে। উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য। বিচারক সিদ্ধান্ত দেবে যে কোনটা কি। সম্প্রতি জুলাই পদযাত্রা করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। তবে এর কারণ হচ্ছে নাসিরউদ্দিনের উগ্রবাদী বক্তব্য। তিনি হবিগঞ্জে গিয়ে সেখানকার এমপির বিরুদ্ধে অনেক আজেবাজে মন্তব্য করেছেন, যার কারণে সেই এমপির নেতাকর্মীরা রাগান্বিত হয়ে তাদের ওপর হামলা করেছেন। এই ঘটনার পর তারা প্রশ্ন তুলছেন, ব্যক্তির ভাষার স্বাধীনতা তাহলে কোথায়? কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যখন সেই ছাত্রদেরই ক্ষমতা ছিল, তখন তারা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে তার কিছু চিত্র এক টক শোতে তুলে ধরলেন একজন রাজনীতিবিদ। যাই পয়েন্টটা হচ্ছে, আপনি কতগুলো ঘটনা আপনি দেখবেন যে আজকে মত প্রকাশের স্বাধীনতার জন্য যেটা বলা হয়, আমাদের এখানে যে সুযোগ পায় সে মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দিতে চায়। আমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমের পোস্টে কমেন্ট করার কারণে সরকারি কর্মকর্তার চাকরি গেছে অন্তর্বর্তী সরকারের সময়, মনে থাকার কথা। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে মিম পেজগুলো, মানুষকে এটি নিয়ে একটু ঠাট্টা মশকরা করা, এটার জন্য সাদিক কায়েম কিন্তু মামলাও করেছেন থানায় গিয়ে, তাকে নিয়ে ট্রল করার জন্য। তো আমরা যখনই সুযোগটা পাই তখন এটিকে কাজে লাগে। আপনি যে ছাত্র সমন্বয় করা জুলাই আন্দোলনে নায়ক ছিলেন, তারা কেন আজ 2 বছরের মাথায় ভিলেন হয়ে দাঁড়িয়েছেন? এর জন্য কি তাদের কর্মকাণ্ড দায়ী, নাকি তাদেরকে ইচ্ছে করেই ফাঁসানো হচ্ছে? উল্লিখিত বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, চলুন দেখে আসি। হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর, এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক ইউটিউবার সাংবাদিক রয়েছে, যাদেরকে মাল্টিমিডিয়া সাংবাদিক বলা হচ্ছে, তাদের কল্যাণে মূল গণমাধ্যম খবর পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো চলে আসে। খবরগুলো যখন চলে আসে তখন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়। কি বলছেন সার্জিস আলম? এবং সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি
যে গ্লাস, সেই গ্লাস ভেঙে একেবারে কিছুই নেই। এবং ইট মারার যে ঘটনা, ইট দিয়ে লোহার রড দিয়ে এই ভাঙার দৃশ্য ভিডিও আমরা দেখেছি। আপনারা একটু ভিডিও দেখে নিতে পারেন, 2-3টা ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন যে প্রথমে ইট মারা এবং আক্রমণ করা হচ্ছে, এই যে তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে এক ধরনের সার্জিস সহ আরেকজন উত্তরবঙ্গের একজন এমপি, তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। সার্জিস নিজে খুবই অসহায় চেহারা নিয়ে তার ভাঙা গাড়ির ছবি তুলছেন। এই ব্যাপারগুলো আমরা ভিডিওতে দেখেছি, ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখেছি। সার্জিস নিজেই জানিয়েছেন যে দেখে নিন, সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ থেকে আর কথা বলবো না। কেন কথা বলবেন না, কি বলছেন তিনি? কথা বলবেন না এটা বলার পরেও যত কথা বলেছেন, ভিডিওতে দেখেছি, তার কথাগুলো শুনেছি, যত কথা তিনি বলেছেন সেই কথা কোনোভাবেই মিন করে না যে তিনি কথা বলবেন না। কি বলছেন তিনি বলছেন আজকে থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা দেখব। সিলেটের গাড়িবহরে হামলার পরে তিনি এই কথা বলেছেন। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, আমার উপর তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তিনি বলেন হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি, মামলাতে যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে, ভুলে একটা নাম তারা ভুল করেছিল যে এই আক্রমণের কিংবা পরপর কয়েকটা ঘটনা, এর আগে ঝিনাইদহে তিনি আক্রান্ত হলেন, হবিগঞ্জে মার খাওয়ার ঘটনা ঘটলো, একদিনের ব্যবধানে সিলেটে ঘটনা ঘটলো। এই একের পর এক এই দুর্ঘটনাগুলো কিংবা মার খাওয়ার কিংবা আক্রমণের শিকার হওয়ার পরে কি পাটোয়ারির বোধোদয় হচ্ছে যে তার লাগাম ছাড়া কথার কারণেই মূলত তৃণমূলের, বিএনপি, ছাত্রদল এরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের যেখানেই দেখছে সেখানেই এই অবস্থা করছে। এবং হবিগঞ্জ সিলেটের পরপরের এই দুই ঘটনা বলে দেয় যে তারা এখন বাংলাদেশে কোথাও আর কি বলবো যে নিরাপত্তার সহিত এই কাজগুলো কিংবা তাদের রাজনীতির কর্ম করতে পারবেন না যদি তারা তাদের জায়গায় নিজেদেরকে সংশোধন না করেন। কিন্তু কোনোভাবে, আবারও বলছে, কোনোভাবে এই যে আক্রমণের ঘটনা, প্রতিপক্ষকে ঘায়েল করা, গাড়ি ভাঙা, মারপিট করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকারি দল হিসেবে তো আরও গ্রহণযোগ্য নয়। সরকারি দল নিশ্চয়ই তাদের নেতাকর্মীদের বোঝাতে সক্ষম হবে কিংবা এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এই ব্যাপারটা যেমন আমরা সমর্থন করতে পারি না, তেমনি এনসিপিকে হাইলাইট করা তাদের জন্য উপকার, কারণ জামাতকে মোকাবেলা করা চাইতে এনসিপিকে মোকাবেলা করা তাদের জন্য সহজ হবে, এরকম ন্যারেটিভও প্রচার করা হচ্ছে। যদিও এই ন্যারেটিভের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই একমত হতে চাই না, কারণ এনসিপিকে যদি স্কোপ দেওয়া হয়, জামাতের জায়গায় যদি বিএনপি মনে করে এনসিপি নিরাপদ, তাদেরকে স্কোপ দেওয়া হবে, তাহলে বিএনপির জন্য সেটা মহা বিপদের কারণ হবে। কারণ জামাত যতটা না ধ্বংসাত্মক হবে, আক্রমণাত্মক হবে, তার চাইতে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হবে এনসিপি, যাদেরকে তাদের যারা ন্যারেটিভ প্রকাশ করছেন, এই ন্যারেটিভ অনুযায়ী যদি তাদেরকে শক্তিশালী করা হয়, তাহলে সেই শক্তি বিএনপির পক্ষে